এক আল্লাহকে স্বীকার করি, নারীকে বন্দি করার অধিকার আমাকে দেয় নাই, কোরআন তো বলে না। আপনি দেখেন পর্দার হিজাবের কথা আল্লাহ বলতেছেন বুকের উপর ঢেকে দাও, যা সম্ভ্রান্তের প্রতীক। আল্লাহ সম্মান দিয়ে কথাটা বলতেছে, আর আমরা কিভাবে বলতেছি? আমাদের আচরণের জন্য আমরা নারীরা ক্ষুব্ধ, আর এতে আমাদের নিজেদের মুসলমান মেয়েদেরকে আমরা দলে আনতে পারতেছি না, বুঝেই আনতে পারতেছি না। আমরা হুকুম করে যা হলো আমাদের কোরআন বলে না। আমাদের জেনারেল রেজাকুল হায়দার বিগড়ে রহিম মাথায় করে নিয়ে যাচ্ছিলেন অস্ত্রগুলি, ওগুলো ছিল ভিনদেশি গেরিলারা নিয়ে যাচ্ছিল তাদের জন্য, হয়তো তারা জানতেন। এটা কত বড় অপরাধ, এই জন্য মৃত্যুদণ্ড দিচ্ছেন অস্ত্র দ্বারা। অস্ত্র মামলা কেন হয়? যদি তার কাছে অস্ত্র থাকে, অস্ত্র জাহাজে আপনি মামলা দিলেন তার শরীরে, অস্ত্র মামলা। এটা হবে পাচারের মামলা। ওইখানে যে গরু থাকতো অস্ত্র জায়গায়, তখন কি বলতেন গরু মামলা? তা তো বলতেন না। ভারত আমাদের অস্ত্র দিল, প্রশিক্ষণ দিল, ট্রেনিং করাইলো, এই লোকগুলি এখনো জীবিত। আমরা তো আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারি। একটা রাজনীতিবিদ কথা বলে নাই, সব চাপাবাজি করে গেছে। জাতিসংঘের মিশনের অনুরোধেই সেনাবাহিনী বিদেশে যায়। জাতিসংঘের কথা যদি না শুনি, আমি নিজেই যদি দেশের সমস্যা সমাধান না করি। আপনি দেখছেন ইউএন এর এপিসি রং করা, আমরা জানি এটা রং করলে ইউএন হয়ে যায়, আবার রং না করলে বাংলা সেনাবাহিনী হয়ে যায়। এটা কথা না। আপনি এপিসি ব্যবহার করতেছেন নিরস্ত্র লোকের বিরুদ্ধে। আপনি নিজেই ঠিক নেই, আপনি কিভাবে অন্য দেশে শান্তি রক্ষা করবেন? ইউএন চাইলে অনেক কিছু করতে পারে, বাট এই জিনিসটা করলে কার সুবিধা হবা? এটা মূলত দেখা যাবে যে পাকিস্তান সেনাবাহিনী অনেক ট্রুস পাঠাতে পারবে, ইন্ডিয়ার অনেক ট্রুস পাঠাতে পারবে, কিন্তু ইন্ডিয়াকে সব দেশ লোক অ্যাকসেপ্ট করে না। মুসলিম দেশগুলিতে ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করে না ধর্মীয় কারণে। তো বাংলাদেশের গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশের বড় গ্রহণযোগ্যতা হলো বাংলাদেশের সেনাবাহিনী মদ খায় না, এবং সুশৃঙ্খল এবং উন্নত মানের দৃষ্টিভঙ্গি, এবং সেনাপ্রধান থেকে শুরু করে প্রায় এটা ইন্সপেকশন করা হয়, কোনো ভুল ত্রুটি আছে কিনা সংশোধন করা হয়, গুণগত মান শৃঙ্খলা মান অনেক উপরে। তো সেনাবাহিনী যদি ইউএন বলে থাকে সেনাপ্রধানের এই সামর্থ্য নাই যেটা করলে তো সেনাবাহিনীর মধ্যে গন্ডগোল হবে। যাই হোক, সেনাবাহিনী আমরা প্রথমে মনে করেছিলাম অত ওয়াকার, জেনারেল ওয়াকার জনগণের সাথে ছিলেন, যার সাথে যদি ইউএন এর চাপ থাকে, তাদের না থেকে উপায়ই নাই। এখন বড় কথা হলো আপা, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আপনি সশস্ত্র বাহিনী লেলাই দিয়েছেন আপনি কাদের বিরুদ্ধে? নিরস্ত্র লোকের উপরে। এটা কলঙ্কিত অধ্যায়। আর যেটা বললেন, আমি যেটা প্রথমে আপনি যেটা বললাম আপনাকে, নারী না, এটা ইসলাম, এটা নাই। কোরআনের মধ্যে যা আছে আপা, তার যদি আপনি কিছু আমল করতে পারতেন আলহামদুলিল্লাহ, কিছু দরকার নাই। আর হাদিস দিয়ে কথা বলে লোকজন, কোরআনটাই তো হাদিস, সহি হাদিস বলে তো কোরআনটাই আসল হাদিস। আল্লাহ তো আসমানে কিতাব পাঠাই দেয় নাই, আকাশ থেকে ফেলাই দেয় নাই, নবীর মুখ থেকে আবিষ্কার বলা হয়েছে। এটা কোরআন, কোরআনটাই হলো আসল হাদিস। আপনি ওইটাকে পালন করেন পূর্ণভাবে, তারপর অন্যদিকে যান। বিকজ ওইটা কোনো গ্যারান্টি কতখানি আছে আমরা জানি না, হয়তো হইতে পারে, নাও হইতে পারে। ভবিষ্যৎবাণী নবী কখনো করেন নাই, এই কারণ নাই, এটা তো কোরআনের বিপক্ষে কথা হবে। তো ভবিষ্যৎবাণী 18 না 72 না মানে 1200 বা 7000 জানা দরকার নাই ফিরকা। আমি আমার ধর্ম মানি, এক আল্লাহকে স্বীকার করি, নারীকে বন্দি করার অধিকার আমাকে দেয় নাই, কোরআন তো বলে না। আপনি দেখেন পর্দার হিজাবের কথা আল্লাহ বলতেছেন বুকের উপর ঢেকে দাও, যা সম্ভ্রান্তের প্রতীক। আল্লাহ সম্মান দিয়ে কথাটা বলতেছে, আর আমরা কিভাবে বলতেছি? আমাদের আচরণের জন্য আমরা নারীরা ক্ষুব্ধ, আর এতে আমাদের নিজেদের মুসলমান মেয়েদেরকে আমরা দলে আনতে পারতেছি না, বুঝেই আনতে পারতেছি না। আমরা হুকুম করে যা হলো আমাদের কোরআন বলে না, যা কোরআন বলে না। আপনি অনেক কিছু উদাহরণ দিলে আপনি অন্য সময় বলবো, তারা এত গোয়ার এই হুজুররা, এটা ঠিক না। ইসলাম তা বলে না, কোরআন তা বলে না। হাদিস নিজেদের মন মতো বানাইছে তারা, নিজেদের মন মতো, যেটা ওই জহি হাদিস মানলো নাকি সোহাব, কি বলবেন না, কিছু বলার নাই। যদি আমি এখন বলি ওই ফরজ আর নফলের বাইরে কোনো ইবাদত নাই, দেখবেন খেপে যাবে। ইবাদত তো আল্লাহ, সুন্নত বলে কোনো ইবাদতই নাই। আমি নবী কোরআন দেখে নবীকে মানবো, নবী এটা করছে কিনা না জানলে অসুবিধা নেই, কোরআনটাই মানি। কোরআন তো একদম পরীক্ষিত, কোথাও কোনো রকম বিতর্ক নাই। বিতর্ক কোন জায়গায়? আগে কোরআনটা মানে শেষ করি, তারপর অন্য জায়গায় যাই, আমি মনে করি কোনো বিতর্ক থাকবে না। এখন অনেকে অনেক রকম কথা বলেন, আসলে সরকারের উচিত একটা ফ্রেমওয়ার্ক করে দেওয়া, নাহলে এই সব ঝামেলা বাড়তেই থাকবে।
জি। এখন আপনি আমি আপনার গায়ে লাগছে মনে হয়, আপনি চুল খোলা, রমজান মাস, হ্যাঁ। বড় 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 সমস্যা। এখন কি করা যাবে? চুল খুলে কি অপরাধ, দণ্ড আছে বলতে পারবে কোনো হুজুর? এই চুল খোলার জন্য কোনো দণ্ড আছে? আর যেটার জন্য দণ্ড আছে, পিছনে না, গীবত এখন করা, তাহলে আমাদের হুজুরের রাষ্ট্রীয়ভাবে নিয়ম করে দিতে হবে যে চুল খোলা না, রেখে না, টেলিভিশনে রাষ্ট্র আসতে কেন, পারবে না। ধর্ম আপনি যার যার রাষ্ট্র নিয়ম করবে কেন? হ্যাঁ, তাহলে আমরা এই চুল ব্যক্তিদের খোলার কাছে জন্য কোনো দণ্ড নাই, কিন্তু একটা মানুষের পিছনে কষ্ট দেওয়া, মানুষের ঘৃণা করা, মানুষের পিছনে কথা বলা, কারো জমি দখল করা, কারো অন্য জুলুম করা, তার জন্য দণ্ড আছে। সেই জায়গায় কথা বলবে না, ওই ফালতু জিনিস নিয়ে ঘোরাফেরা করে। মানে কিছু বলার নাই, দুঃখিত, অনেক হুজুর মনে কষ্ট পাবেন। আমি বলি আমরা সবাই মানুষ, সবার সম অধিকার। ইসলামে নারীরা যুদ্ধ করছেন সশস্ত্র অবস্থায়। একটা নারী যুদ্ধ করলে তার কি বাদ থাকে? কিছু তো থাকে না। কিন্তু এখন যদি মসজিদে নামাজ পড়তে গেলে এক এক হুজুর এক এক কথা বলে, মসজিদে না পড়াই উত্তম, এটা মাকরু। তো আমাদের হুজুরাই আমাদেরকে মিসগাইড করছে। আমি হুজুরা মনে করবো আমরা কোরআনটাকে আঁকড়ে ধরি, আলহামদুলিল্লাহ। তারপর সহি হাদিস এরা দেখবেন যখন বিতর্ক নাই, কিন্তু মানতে তো আচ্ছা, কোনো আমি আপত্তি নাই। আমি একটু ভিন্ন আলোচনায় যেতে চাই যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলছেন যে বাংলাদেশের, ওনারা কয়দিন আগেও বলেছেন যে বাংলাদেশকে ঠিক করতে হবে। আজকে কেন বলছেন যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক? আর যে সম্পর্ক দাঁড় করিয়েছেন সেই সম্পর্কে সুসম্পর্ক আসা সম্ভব কিনা সেই সম্পর্ক থেকে? আপা, ভারতের থেকে আমার কিছু নেওয়ার নাই, কিছু শেখার নাই। আমাদের সৃষ্টি হওয়ার পর থেকে ভারত আমাদের শান্তি বাহিনী সৃষ্টি করছে। আমাদের 30,000 বাঙালি মারা গেছে। একটা রাজনীতিবিদ বাংলাদেশের 53 বছরে বা এই 50 বছর পরে, মানে সৃষ্টি হওয়ার পরে থেকে একটা কথা বলেন নাই। এরা রাজনীতি করেন, ভারতে চামচামি করেন। আমাদের প্রচুর সেনাবাহিনী মারা গেছে, বিডিআর, পুলিশ, বাঙালি, নিজের মানে বিজ্ঞ রাজনীতিবিদ। ভারতকে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত পার্বত্য চট্টগ্রামের জন্য। 10 ট্রাক নিয়ে কত লাফালাফি করছে তারা। 10 ট্রাকে আমাদের জেনারেল রেজাকুল হায়দার, ব্রিগেডিয়ার রহিম মাথায় করে নিয়ে যাচ্ছিলেন অস্ত্রগুলি। ওগুলো ছিল বিনদেশি গেরিলারা নিয়ে যাচ্ছিল তাদের জন্য, হয়তো তারা জানতেন। এটা কত বড় অপরাধ, এই জন্য মৃত্যুদণ্ড দিচ্ছেন। অস্ত্র দ্বারা অস্ত্র মামলা কেন হয়? যদি তার কাছে অস্ত্র থাকে, অস্ত্র জাহাজে আপনি মামলা দিলেন তার শরীরে, অস্ত্র মামলা। এটা হবে পাচার মামলা। ওইখানে যে গরু থাকতো অস্ত্র জায়গায়, তখন কি বলতেন গরু মামলা? তা তো বলতেন না। ভারত আমাদের অস্ত্র দিল, প্রশিক্ষণ দিল, ট্রেনিং করাইলো, এই লোকগুলি এখনো জীবিত। আমরা তো আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারি। একটা রাজনীতিবিদ কথা বলে নাই, সব চাপাবাজি করে গেছে। দুঃখ লাগে। আমাদের সাথে ভারতের সম্পর্ক না থাকলে চলবে, তবে আমরা একটা আমব্রেলার মধ্যে আছি, সুসম্পর্ক, মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। তবে এই না যে আপনি ছোট দেশ, দাদাগিরি চলবে না। চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের একটা গর্ব আছে, রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা নতুন বিপ্লবে আমরা একদম হাতছা রক্ত দিয়েছি, আমরা ইয়াং জেনারেশনের রক্ত। আমরা চিনতে পারছি এই রক্তের মাধ্যমে কে আসলে আমাদের শত্রু। আমাদের প্রধান সার্বভৌমত্বের শত্রু হলো ব্যারিস্টার ফুয়াদের ভাষায় আওয়ামী লীগ। আমিও মনে করি আমাদের প্রধান শত্রু হলো গিয়া, সার্বভৌমত্বের শত্রু হলো গিয়া আওয়ামী লীগ, তারপর হলো ভারত। ভারতের সম্পর্ক থাকবে সমমর্যাদার ভিত্তিতে, বাট কোন রকম 19-20 হবে না, একদম সমান সমান। ধন্যবাদ আপা।